এখানে সুন্দর একটা জায়গা আছে, সেলফি পয়েন্ট বললে বলা যায়। পুরো জঙ্গল, একদম মায়াবী জায়গাটা। লাঠি নিয়েছো? লাঠি দিয়ে সাপোর্ট নিয়েছো? সাপোর্ট আসছে? পুরো কুয়াশায় ভরে গেছে, মানে 50 মিটার পর আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রতিটি ভ্রমণেরই একটা শুরু থাকে আর থাকে এক টুকরো শেষ, কিন্তু কিছু সফর শেষ হলেও তার স্মৃতি থেকে যায় আজীবন। নমস্কার, আমি শুভজিৎ আর আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভজিৎ এক্সপ্লোরসে। আজকের ভ্রমণ কাহিনীতে থাকছে মেঘে মোড়া পাইন বনে ঘেরা অপূর্ব সুন্দর লামাহাটা ইকো পার্ক। এই শান্ত পরিবেশ, সবুজ পাহাড় আর নির্মল বাতাস যেন বিদায়ের আগেই আরও একটা প্রকৃতির প্রেমে পড়িয়ে দেবে। কিন্তু প্রতিটি সুন্দর মুহূর্তের মতো এই সফরও ধীরে ধীরে শেষের পথে। আগামীকাল পাহাড়কে বিদায় জানিয়ে আমরা পৌঁছে যাব এনজিপিতে। সেখান থেকে ধরব দুপুরবেলায় ক্যাপিটাল এক্সপ্রেস, পৌঁছাবো বারসই জংশনে সন্ধেবেলায়। তারপর রাতে বারসই থেকে ধরে নেব রাধিকাপুর এক্সপ্রেস বাড়ি ফেরার জন্য। এই পর্ব শুধু একটি ভ্রমণের সমাপ্তি নয়, থাকবে পাহাড় ছেড়ে বাড়ি ফেরার অনুভূতি, ট্রেন ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, পথের গল্প আর এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো আপনাদেরও একদিন এই পথের যাত্রী হতে অনুপ্রাণিত করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক অফবিট নর্থ বেঙ্গল সিরিজের তৃতীয় পর্ব। নতুন ব্লগ, তাই অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহ দেবেন এবং আমাকে ভবিষ্যতে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন। আগের দুটো পর্ব যারা দেখেননি তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশানে এবং এন্ডে ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দিলাম। অবশ্যই ভিডিও দুটি দেখবেন এবং কিরম হয়েছে তা কমেন্টে জানাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে আজকের গল্প। এই শুরু আর কি পার্ক। এই যে পার্কের গেট, এই হলো পার্ক। সুন্দর জায়গাটা। আচ্ছা, টিকিট লাগবে পার্কে, জেনে নি টিকিট কত। অনলি ক্যাশ টিকিট কাউন্টারে। আচ্ছা, পার্কে দেখুন এখানে একদম স্পষ্ট করে লেখা রয়েছে 4:30 PM টিকিট ক্লোজিং, ড্রোন শট নট অ্যালাউ, প্লাস্টিক আইটেম ফুডস নট অ্যালাউ। আচ্ছা, ওপেন হলো 8 AM to 5 PM। যাওয়া যাক পার্কে। সুন্দর পার্কটা, সত্যি সুন্দর। দেখুন এরকম পাইন গাছ দেখতে সত্যিই আমার তো খুবই ভালো লাগে। এখানে সুন্দর একটা জায়গা আছে, সেলফি পয়েন্ট বললে বলা যায়। আই লাভ লামাহাটা লেখা। এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা। এর উপরে একটা লেক আছে, এর আগের বারও আমরা লেকটায় যাইনি, অনেকটা উপরে লেকটা। এই দিক দিয়ে উপরটায় গেছিলাম কিছুটা, কিন্তু লেকটা বেশ কিছুটা হেঁটে যেতে হয়। চলুন উপরে ওঠা যাক। মোটামুটি নর্মাল সিঁড়ি, রাস্তা দিয়ে এলাম। দেখুন পার্কের ভেতরেও টয়লেট আছে, এখানেও টয়লেট আছে। দেখুন এখানে একটা ছোট্ট ফুলের বাগানের মতো করা। অনেকটা উপরে চলে এসেছি। ওই যে নিচটা
আসবেন, ভালো লাগবে। মোটামুটি 2-3 ঘন্টা কাটানো যাবে। এই জায়গাটা দেখুন, ও এরকম একটা জায়গা পেয়েছিলাম আমি লাভাতে। দেখুন এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটা 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি ইকো ট্যুরিজম বা ইকো পার্ক হিসেবে গড়ে তোলা হয়। লামা অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এবং হাটা অর্থাৎ বাসস্থান, এই দুই শব্দ মিলে জায়গাটির নাম হলো লামাহাটা। এখন সবাই বলছে লেক দেখতে যাবে, চলুন দেখি যাওয়া যাক কতটা দূর। এই জায়গাটা অনেকটা খাড়াই, আদৌ পৌঁছাতে পারবো কিনা কে জানে, দেখা যাক। আর পায়ে জুতো নেই তো একটু অসুবিধা হচ্ছে। তবে যারা দাদা আপনারা ট্রাভেল ব্লগ করেন, অনেকেই তো আছেন ব্লগার বা ট্রেন ব্লগ করেন, তাদের হ্যাটস অফ। ঘরে বসে আমাদের দেখতে মনে হয় যে সত্যিই ঘুরে বেড়াচ্ছে আর পয়সা ইনকাম করছে। যথেষ্ট খাটনির, বিশ্বাস করুন, যথেষ্ট খাটনির কাজ। ট্রাভেল ব্লগের থেকেও মনে হয় আমার যেটা ফিলিংস হলো, ট্রেন ব্লগ আরো বেশি খাটনির। গাছের শেকড় শেকড় দিয়ে না সিঁড়ি বানানো, দেখাই দেখুন, এই দেখুন এরকম না, এই একটা ধাপ, এই যে ধাপ ধাপ করা গাছের শেকড় দিয়ে। চলুন ইচ্ছা আছে পুজোতে কাশ্মীর যাওয়ার, তো ওখানে গেলে তো বৈষ্ণোদেবী ট্রেক করতে হবে, প্র্যাকটিস হয়ে গেল। দেখুন একদম মানে পুরো জঙ্গল, একদম মায়াবী জায়গাটা। দেখুন পুরো মাথা পর্যন্ত, মাথায় গিয়ে মিশেছে গাছগুলো। একটু রেস্ট নেওয়া যাক, ঠান্ডা একটু বসা যাক, রেস্ট এই জায়গাটায় নেয় লোকে, একটা গাছের গুড়ি ফেলা। চল আবার যাওয়া যাক। এই জায়গাটা বেশ ভালো, আবার খাড়াই। সব থেকে অসুবিধা হয়েছে জুতো না পরে আসায়, চটি পরে এসে অসুবিধাটা বেশি হয়ে গেছে। জুতো পরে আসলে হাঁটতে অনেকটা ইজি হতো। চলো কতটা কোনো আইডিয়া নেই না, আর কতটা? চলো চলো এগিয়ে চলো, চল সবাই আছে, বাঘ আসলে সবাইকে ধরবে। সবাই মনে হচ্ছে সামিট করে ফেলেছে, এত চিৎকার করছে বাচ্চাগুলো, ওদের এনার্জি লেভেলই আলাদা। উঠে তো গেলাম, নামার সময় হচ্ছে আরো কষ্ট হবে, না আসলেই পুরো ভালো হতো বল। হ্যাঁ অনেকটা আলটিমেট উঠেই যাচ্ছে, কোথায় যে লেকটা আমি এখনো বুঝতে পারছি না, কারণ কোনো দেখাও পাচ্ছি না যে লেক দেখেছে। কেউ কেউ আবার দুবারও এসছে বলছে, একবার যথেষ্ট। দেখুন একবার চারদিকটা, পুরো জঙ্গল, এবার মজাটা শুনুন। যেই রাস্তা দিয়ে এলাম
আর কিছুটা গিয়েই ওই মিনিট 5 গিয়েই সবাই ফিরে আসছে। এবার কেউ বলছে ভুল রাস্তায় এসেছি, কেউ বলছে লেক অন্যদিকে, কেউ বলছে লেক শুকিয়ে গেছে, আর একটা লোকও নেই ওপরে। তাই আমরা বাধ্য হয়ে, মানে আমরা এই চারজন বাধ্য হয়ে আমরাও নেমে যাচ্ছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। ওপরে আরো নাকি কুয়াশা, পুরো অন্ধকার হয়ে গেছে, এই জায়গাটাও অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অলরেডি মনে হয় 4:30-5টা বাজে। হ্যাঁ, তাই নিচে নেমে যাচ্ছি। নিচে নামাটা আরো ডিফিকাল্ট, পায়ের উপর, আপনারা যারা ট্রেকিং করেন আরো ভালো জানেন, নিচে নামতে পায়ের উপর প্রেশার আরো বেশি পড়ে। একটা রিকোয়েস্ট পর্যটন দপ্তরকে, একটু মানে ওই তীর চিহ্ন দিয়ে লিখে দিলে বেটার হয়, যে আরো কত মিটার, হাইট কতটা, আর পথ নির্দেশিকা একটা দিয়ে দিলে তীর চিহ্ন দিয়ে বেটার হয় ট্যুরিস্টদের জন্য। মোটামুটি যারা ভাববে যে যেতে পারবো তারা চেষ্টা করবে, নাহলে এই আমাদের মতো অর্ধেক পথ, বা হয়তো আমরা আর 200-300 মিটার কম ছিল, গিয়ে ফিরে আসবে। কারণ বুঝতে পারছি না, কেউই বলতে পারছে না যে একটা লোক যে নিচে নেমে আসবে লেকটা দেখে, যে আর এতটা গেলেই পাবেন, সেটাকে সেরকম কাউকেই পেলাম না। তাই বাধ্য হয়ে আর রিস্ক না নিয়ে, যেহেতু কেউই নেই, সবাই নেমে যাচ্ছে, আমরাও নেমে যাচ্ছি। সবাই বলছে নাকি আলাদা একটা রাস্তা আছে, তবে আমার মতে একদমই রেকমেন্ডেড নয়। আলাদা রাস্তা থাকলে আমি দেখতে পাইনি। একজন বললেন নাকি বছর 3 আগে এসে সিঁড়ি করা ছিল, আমি তো দেখতে পারলাম না, বা কেউ বললেনও না। কিন্তু এই রাস্তা একদম রেকমেন্ডেড নয়। আমাদের থেকে কিছুটা উপরেও অনেকে গেছে, তারাও কিছু দেখতে পায়নি। তো যদি প্রপার কিছু গাইডেন্স পান তবেই ওঠার পরিকল্পনা করবেন, না হলে একদমই না, কোনো দরকার নেই। মোটামুটি চলে এসছি, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, দোকানপাটও দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না। লাঠি নিয়েছো? লাঠি দিয়ে সাপোর্ট নিয়েছো? সাপোর্ট আসছে আস্তে আস্তে। হ্যাঁ, লামাহাটা লেক হয়তো সেদিনকে দেখা হয়নি, তবে মনে দুঃখ ছিল না, কারণ যাতায়াতের আনন্দটাই ছিল মেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা হোটেলে ফিরে সেই দিন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আবার সকাল বেরোতে হবে। গুড মর্নিং ফ্রম লামাহাটা। আজকে আমাদের ঘোরার শেষ দিন। পরিবেশটা খালি দেখুন, পুরো মেঘ, সকালবেলায় আরো মেঘ ছিল, একদম কুয়াশায় ভরা ছিল, রাতে বৃষ্টিও হয়েছে। এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগের বার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, কিন্তু এইবার আর কাঞ্চনদার মুখ দর্শন হলো না, দুর্ভাগ্য আমাদের। কিন্তু সারা রাতি বৃষ্টি হয়েছে, রাস্তায় যেতে যেতে এখন কি হবে জানি না। একটু পরেই ব্রেকফাস্ট করে বেরোবো। সিদ্ধু দা, মানে আমাদের গাড়ির ড্রাইভার, সে আসবে 9টা নাগাদ, টাইম দেওয়া আছে, 9টা 9:30টায় বেরোবে। এই যে আমাদের একদম হোটেল দিয়েই লামাহাটা পার্কটা দেখা যায়। এটা জাস্ট আমাদের হোমস্টে। এই যে দেখুন, হোমস্টে থেকে বেরিয়েছি, এই রাস্তাটা দেখুন, পুরো কুয়াশায় ভরে গেছে, মানে 50 মিটার পরও আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আরো ছিল, জাস্ট মানে ভিডিওটা অন করতে করতে একটু পরিষ্কার হয়েছে, একদম পুরো মেঘ, ক্যামেরায় আসছে না, পুরো মেঘে মেঘ রাস্তাটায় ভরে গেছে।
বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এখন দেখা যাক কতটা বৃষ্টি পাই বা শুকনো পাই, আমরা দেখা যাক। আর এই যে মানে লামাহাটার বনটা পুরোটা একেবারে ওই সেই রাজ সিনেমা অনেকে বলে, আমি যদিও দেখিনি, ঠিক নাকি ওরকম। ওই যে আমাদের গাড়িও চলে এসছে, সিদ্ধুদা চলে এসছে। সিদ্ধুদা গুড মর্নিং। সিদ্ধুদা গুড মর্নিং। গুড মর্নিং। টাটা লামাহাটা, বেরিয়ে পড়লাম লামাহাটা থেকে। আজকে তো আমরা বাড়ি ফিরবো, তা যাওয়ার পথে আমরা দেখে নেব মংপো। মংপো দেখে তারপরে আমরা যাব, প্রথমে যাব এনজিপি। এনজিপি থেকে আমাদের তো ট্রেন আছে, আগেই বলেছি, ক্যাপিটাল এক্সপ্রেস। ক্যাপিটাল এক্সপ্রেস করে প্রথমে যাব বারসই, বারসই থেকে আবার রাতে বাড়ি ফেরার ট্রেন আছে। এখনো যারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল করার, সেটা সঙ্গে থাকবেন, যেতে যেতে আবার কথা হবে। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল লামাহাটা ছেড়ে মংপোর পথে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা যেন আজ সাদা কুয়াশার চাদরে নিজেকে মুড়ে রেখেছে। কিছু দূর এগোলেই কুয়াশা এতটাই ঘন হয়ে উঠছে যে সামনে কয়েক মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি পাইন আর সবুজ পাহাড়, আর তাদের ফাঁক দিয়ে ভেসে আসছে ঠান্ডা বাতাস। কখনো কুয়াশা সরে গিয়ে এক ঝলক পাহাড়ের সৌন্দর্য চোখের সামনে ধরা দিচ্ছে, আবার মুহূর্তের মধ্যে সবকিছু মিলিয়ে যাচ্ছে সাদা মেঘের আড়ালে। এই পথের সবচেয়ে সুন্দর দিক হলো এর নীরবতা। শুধু গাড়ির চাকার শব্দ, দূরের পাখির ডাক, আর কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া পাহাড়ি রাস্তা। মনে হয় যেন প্রকৃতি নিজের গল্প নিজেই বলে চলেছে। মংপোর পথে এই কুয়াশা ভরা যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার নয়, বরং প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য আর প্রতিটি নিঃশ্বাসে প্রকৃতিকে নতুন করে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা। এমন পথ বারবার ডাক দেয়, বারবার ফিরে আসতে ইচ্ছে করে। অবশেষে এসে পৌঁছলাম মংপো। আর মংপো মানেই রবীন্দ্র ভবন, এক ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থান। এই বাড়িতেই বিশ্বকবি রবি ঠাকুর 1938 থেকে 1940 সালের মধ্যে একাধিকবার অতিথি হিসেবে ছিলেন। তার আতিথ্য নিয়েছিলেন ডাক্তার মণিমোহন সেনের পরিবার। পাহাড়ের শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর প্রকৃতির সৌন্দর্য কবিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে এই বাড়িটি রবীন্দ্র ভবন মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। এখানে কবির ব্যবহৃত খাট, লেখার টেবিল, চেয়ার, পোশাক, বিভিন্ন আলোকচিত্র, চিঠিপত্র এবং তার স্মৃতি বিজড়িত বহু জিনিস যত্ন সহকারে রাখা হয়েছে। বাড়ির চারপাশে রয়েছে সবুজে মোড়া পাহাড়, রঙিন ফুলের বাগান আর অপূর্ব নীরবতা। আপনি যদি সাহিত্যপ্রেমী হন কিংবা ইতিহাস ও প্রকৃতিকে একসঙ্গে অনুভব করতে চান, তাহলে মংপুর রবীন্দ্র ভবন অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি জায়গা। আবার এটা জানেন কি, একসময় মংপু ছিল সিংকোনা চাষের জন্য বিখ্যাত। এই গাছের ছাল দিয়েই তৈরি হতো কুইনাইন, যা ম্যালেরিয়া চিকিৎসায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অবশেষে পাহাড় শেষ করে সমতলে ফিরে এলাম। মনের আনন্দটাও একটু যেন কমে এলো। তবে এখনই কেউ ভিডিওটি বন্ধ করবেন না। এরপরে থাকছে এনজিপি থেকে ক্যাপিটাল এক্সপ্রেস ধরে বারসই যাওয়ার অভিজ্ঞতা এবং তারপর অবশেষে বাড়ি ফেরার পালা। তাই সঙ্গে থাকবেন। আবারও বলছি, ভিডিওটি যদি পছন্দ হয় একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। দেখতে থাকুন আগের গল্প।
তবে এইবারের ট্রেনের গল্পটা কিন্তু একটু অন্যরকম হবে। ওই ছোটোবেলায় আমরা চার্লি চ্যাপলিন বা লরেল হার্ডির যে কথা ছাড়া সিনেমাগুলো দেখেছিলাম, ঠিক সেরকম হবে এইবারের ট্রেনের গল্প। কোনো কথা হবে না, শুধু ট্রেনের শব্দ, স্টেশন আর লোকজনের কোলাহল, এইসবই থাকবে এই গল্পে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
मोबाइल चार्जर घड़ी घड़ी অবশেষে 31 মিনিট দেরি হয় বারসই জংশনে পৌঁছাতে। তবে ভ্রমণের মজা তো এখানেই, সবকিছু পরিকল্পনা মতো চলবে এমন তো নয়। বারসই স্টেশনে নেমে আমরা চলে এলাম ওয়েটিং রুমে। এই হলো বারসই স্টেশনের ওয়েটিং রুম। চার্জ হলো 10 টাকা পার আওয়ার। এসি ওয়েটিং রুম, কিন্তু এসির অবস্থা এমনই ছিল যে ওয়েটিং রুমের ভেতরের ওয়েদারের থেকে বাইরের ওয়েদার অনেক বেশি মনোরম ছিল। তাই ওয়েটিং রুমে না বসে বাইরেই পায়চারি করতে থাকলাম। ট্রেন বদলের আগে হাতে ছিল কিছুটা সময়। বাইরের প্ল্যাটফর্মে একের পর এক ট্রেনের আসা যাওয়া, চায়ের দোকানের ব্যস্ততা আর যাত্রীদের কোলাহল, সব মিলিয়ে বারসই স্টেশনের নিজস্ব একটা পরিবেশ। কিছুক্ষণ বিশ্রাম, একটু ফ্রেশ হয়ে পরের যাত্রার জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে ঘোষণা হলো রাধিকাপুর এক্সপ্রেসের। ব্যাগ কাঁধে তুলে আবারও রওনা দিলাম বাড়ির পথে। একটা সুন্দর অফবিট নর্থ বেঙ্গল সফরের স্মৃতি নিয়ে ফিরছি কলকাতায়। এই ছিল আমাদের অফবিট নর্থ বেঙ্গল সফরের শেষ অধ্যায়। আশা করি আমার মতো আপনাদেরও এই যাত্রাটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর এখনো যদি শুভজিৎ এক্সপ্লোরস পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন। সামনে আরো নতুন নতুন অফবিট ট্রাভেল স্টোরি নিয়ে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান, কারণ প্রতিটি যাত্রাই তৈরি করে নতুন নতুন গল্প। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।